আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ইমাদ বলল, বৌমনি কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? আর বলিস না ভাই, তোর বউ তো প্রথম দিনই আমার মুখের উপর কথা বলেছে, আমার পোশাক আশাক নিয়ে মন্তব্য করেছে। ইমাদ ফাহমিদার মুখ থেকে কথাগুলো শুনে কোনো কিছু না ভেবেই নাফিজার কাছে গিয়ে ওর হাতটা শক্ত করে ধরে বলল, মানবতার খাতিরে একটা সরি বলেছি, তাই বলে আপনি কি সাপের 5 পা দেখে ফেলেছেন নাকি? নাফিজা কোনো কথাই বলল না, অনায়াসে ইমাদের সব কথা শুনতে লাগলো। ইমাদ ওর এরূপ নিশ্চুপতা দেখে অবাক হয়ে গেল। মানুষ এত ধৈর্যশীলতা কিভাবে হয়? ইমাদ বলল, কি ব্যাপার, কথা বলছেন না কেন? আর বৌমনির কাছে ক্ষমা চান। নাফিজা বলল, দেখুন, আমি ওনাকে খারাপ কিছু বলিনি, জাস্ট বললাম যে উনি এসব পড়ে আপনার সামনে আসাটা ঠিক হয় না। ফাহমিদা বলল, দেখেছ ফাহাদ, আবার সেই একই কথা বলছে। যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোমার দাদাভাইয়ের কাছে যদি আমি না বিচার দিয়েছি, তাহলে আমার নাম ফাহমিদা না। আর ও যদি আমার কাছে মাপ না চায়, তাহলে আমি আজ কোনো খাবারই খাবো না, এই বলে দিলাম। এই বলে ফাহমিদা নিজের ঘরে চলে গেল। সালেহা তখন একটু মুচকি এসে বলল, উফ, বাঁচলাম। কেন যে আমার বড় ছেলে ওর মতো একটা মেয়েকে বিয়ে করেছে আল্লাহই ভালো জানে। ইমাদ, নে খেয়ে নে, একটু তাড়াতাড়ি কর বাবা। নাবা আর নাওরিন স্কুল আছে তো। ইমাদ আর কোনো কথাই বলল না। ও বুঝেছে ফাহমিদার কাজেই শুধু ঝগড়া করা। এখনো মনে পড়ে মিতুর সাথে সামান্য কারণ নিয়ে কি পরিমাণ ঝগড়া করত। তবে মিতু এই মেয়েটির মতো নিশ্চুপ থাকতো না। মিতুকে যদি বৌমনি বলতো একটা, মিতু বলতো 100টা। এখনো মনে পড়ে শুধুমাত্র বৌমনির কারণে ও কতবার আমাকে বলেছিল, চলো আমরা আলাদা হয়ে যাই। কিন্তু এই কথাটি কখনো আমি মায়ের কানে অবধি আসতে দিইনি, কারণ আমি জানতাম মা আর যাই হোক আমাদের দুই ভাইয়ের আলাদা হয়ে যাওয়াটা কখনই মেনে নিতে পারবে না। কেননা বাবা মারা যাওয়ার পর আমি আর দাদা ভাইয়ের মতোই মায়ের কাছে সব। আজ আবার এই বৌমনির কারণে সেই মানুষটাকে মনে পড়ে গেল, যে আমাকে অসহায় করে দূরে কোথাও চলে গেল। মৃত্যুর কথা মনে পড়তেই ছেলেটার চোখ দুটো লাল হয়ে যায়। ছেলে মানুষ, তাই সে বুঝে ফেলল কান্না তাকে মানায় না। ডাইনিং টেবিলে থেকে উঠে দাঁড়ালো। নাফিজা তখন নিতুকে তার শাশুড়িকে রুটি দিচ্ছিল। ইমাদের এভাবে উঠে দাঁড়ানো দেখে সালেহা বলল, কি হয়েছে, এভাবে উঠে দাঁড়িয়েছিস কেন? ইমাদ বলল, খিদে নেই। এই বলে ইমাদ চলে যেতে চাইলে নাফিজা অমনি ওর হাতটা গিয়ে ধরে বলল। নাফিজার এত সাহস দেখে ইমাদ খুব বেশি অবাক হয়ে বলল, আপনি আমার হাত ধরার সাহস কোথায় পেলেন? নাফিজা বলল, সাহস তো আপনি দিয়েছেন। ইমাদ বলল, মানে? নাফিজা বলল, মানে হলো আপনি যখন আমার অনুমতি না নিয়ে আমার হাত ধরার সাহস পেয়েছেন, ঠিক তেমনি আমিও আপনার অনুমতি না নিয়ে আপনার হাত ধরার সাহস পেয়েছি। নাফিজার এমন উত্তর শুনে সালেহা খুশিতে বলতে লাগলো, সাবাস মা। ইমাদ অবাক হয়ে গেল। ঘুমটার আড়াল লুকিয়ে থাকা এই মেয়েটি সত্যি অদ্ভুত। এত খারাপ কথা বলি, কিন্তু তারপরও। নাফিজা বলল, কি হলো, কি ভাবছেন? ইমাদ বলল, না কিছু না। নাফিজা বলল, যান টেবিলে গিয়ে বসুন। ইমাদ বলল, আমি কি আপনার কথা শুনবো নাকি? কে আপনি যে আপনার কথা শুনতেই হবে? নাফিজা বলল, আমি হয়তো আপনার কেউ না, কিন্তু দেখুন, না খেয়ে থাকলে তো আর সব কিছু সমাধান করা যায় না। তাই বলে কি এত কথা না বলে খেতে বসুন। নাবাও তখন বলতে লাগলো, বাবাই, আসো, খাও, বসো। মেয়ের কথা ফেলাতে না পেরে ইমাদ খেতে বসে। নাফিজা সবাইকে খাবার দিয়ে এক পর্যায়ে নাবাকে নিজের হাতে জ্যাম আর পাউরুটি খাওয়াতে গেল। নওরিন নাফিজার হাতটা ধরে ফেলে। চোখগুলোকে বড় বড় করে নাফিজাকে বলতে লাগলো, তুমি একদম আমার বোনকে খাওয়াবে না। নাফিজা একটু নরম কণ্ঠে বলল নওরিনকে, মা, ও তো ছোট্ট, ওকে আমি খাইয়ে না দিলে ও খাবে কি করে? নওরিন তখন হাসতে হাসতে বলল, আপনি তো মাত্র একদিন হয়েছে এসেছেন, এতদিন আমার বোনকে দিদুই খাইয়ে দিত, সুতরাং আজকেও না হয় দিদুই খাইয়ে দিবে। নিতু নওরিনের কথাগুলো শুনে মনে মনে বলতে লাগলো, গুড নওরিন, এটাই তো আমি চেয়েছি। আর তুই
তাই করেছিস, ভেরি গুড। ইমাদ নিজেই হতভম্ব হয়ে গেল নওরিনের এরূপ আচরণ দেখে। মাত্র 9 বছর বয়স, অথচ এই বয়সে ও এত পরিমাণ খারাপ হয়ে গেছে। হয়তো মেয়েটিকে আমারও পছন্দ না, কিন্তু তাই বলে আমি যেরূপ আচরণ করতে পারি ও তো তা করতে পারে না, কেননা ও তো বাচ্চা। আর তাছাড়া শত হোক, নাফিজা তো ওর মায়ের মতোই। এই ভেবে ইমাদ নওরিনকে অনেক জোরে একটা ধমক দিল। নওরিন অমনিতেই কান্না করে দিল। নাফিজা তখন ওকে জড়িয়ে ধরতে চাইল। ও তখন নাফিজাকে বলে, আমাকে টাচ করবা না, তোমার জন্য বাবাই আমাকে এই প্রথমবার ধমক দিয়েছে। এই বলে না খেয়ে চলে গেল। নাফিজা তখন ইমাদকে বলল, এটা আপনি কেন করলেন? ও তো ছোট্ট মানুষ, আর ছোট মানুষদের ভালোবাসা দিয়ে বোঝাতে হয়, ধমক দিয়ে নয়। ইমাদ বলল, আপনি চুপ করুন, সব আপনার জন্যই হয়েছে। জাস্ট আপনার জন্যই আমি আমার মেয়েকে এই প্রথম ধমক দিয়েছি। কথাটা বলে ইমাদ না খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। নিতু তখন সালেহাকে বলতে লাগলো, দেখেছো কি মেয়ে বউ করে আনলে? যে ভাই কখনো না খেয়ে বাড়ি থেকে বের হতো না, আজ এই প্রথম সে না খেয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। শত হোক, ছেলে তো না খেয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে, এটাই সত্যি। সালেহার খুব খারাপ লাগলো। নিতুকে কোনো কিছু না বলে সালেহা নিশ্চুপভাবে রুমে চলে গেল। নিতু তা দেখে মহা খুশিতে গান গাইতে লাগলো আর নাস্তা নিয়ে উপরে চলে গেল। নাফিজার চোখ দুটো জলে ঝাপসা হয়ে যায়। উপরের দিকে তাকিয়ে আল্লাহকে বলতে লাগলো, আমি কি কখনো কাউকে সুখী করতে পারবো না? আল্লাহ, আপনি কি কখনো আপনার এই বান্দাকে একটু সুখ দিবেন না? নিশ্চয়ই আল্লাহ, আপনি আমাকে সাহায্য করবেন, কিন্তু আর কতদিন আমি এইভাবে মানুষদের কষ্ট দেব? অমনি 2 ফোঁটা অশ্রু নাফিজার গাল বেয়ে গড়িয়ে পড়ল। ঠিক তখনই নাবা নাফিজার আঁচল ধরে টান দিয়ে দিল। নাফিজা বিস্মিত হয়ে নিচের দিকে তাকাতেই দেখে নাবা। ওর সামনে বসতেই নাবা বলতে লাগলো, এই তুমি আমাকে খাইয়ে দিবা না? তুমি কাঁদতো কেন? নাফিজা ওর কপালে একটা চুমু দিয়ে বলল, এমনি কাঁদছি মা, আয় আমি তোকে খাইয়ে দিচ্ছি। এই বলে নাফিজা নাবাকে খাওয়াতে লাগলো। নাবা তখন নাফিজাকে বলতে লাগলো, তুমি কে? তুমি কি মা? তুমি কি মা? নাফিজা তখন নাবাকে কোলে নিয়ে বলতে লাগলো, হ্যাঁ মামনি, আমিই তোর মা। নওরিন অমনি নাফিজার সামনে এসে বলতে লাগলো, না তুমি মা নও, ফুফু বলেছে তুমি সৎ মা। নাবা, ওর কোল থেকে নাম বলছি, উনি আমাদের মা নয়। এই বলে নওরিন নাবাকে জোর করে নাফিজার কাছ থেকে নিয়ে যায়। নাবা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি মা দাবো, আমি মায়ের কোলে দাবো। সকাল 10টায় নাফিজা সালেহার কাছে গিয়ে জিজ্ঞেস করে, মা আপনি কি আমার উপর রাগ করেছেন? সালেহা তখন একটু হেসে বলল, না বৌমা, কেন রাগ করব? কিন্তু মন খারাপ হয়েছিল, ছেলেটা কখনো না খেয়ে এভাবে বাড়ি থেকে বের হয়নি, আর নওরিন না খেয়ে আছে তাই। নাফিজা বলল, আচ্ছা মা, ওদের সব থেকে পছন্দের নাস্তা কি আপনি জানেন? সালেহা বেগম বলল, জানবো না কেন, আসলে নওরিন আর ইমাদ দুজনই আলুর পরোটা খুবই পছন্দ করে। আলুর পরোটা দেখলে দুজনই লোভ সামলাতে পারে না। নাফিজা বলল, আগে বলবেন না মা, আসলে ওই আলুর পরোটা আমার বাবাও পছন্দ করত। বাবার জন্য বানাতে বানাতে এই পরোটার সাথে আমার একটা বন্ধুর সম্পর্ক হয়ে গেছে, তাই আমার হাতের আলুর পরোটা মানেই সেই। সালেয়া তখন বলল, তাহলে তুমি তাড়াতাড়ি করে কয়েকটা আলুর পরোটা বানিয়ে ফেলো, আমি কদমকে বলি ইমাদের চেম্বারে নিয়ে যেতে। কিন্তু নওরিন নাফিজা বলল, ও তুমি চিন্তা করো না মা, ওকে খাওয়ানোর দায়িত্ব আমার। এই বলে নাফিজা তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে আলুর পরোটা বানালো। টিফিন বক্সে কয়েকটা ইমাদের জন্য চেম্বারে পাঠিয়ে দেয়, আর কয়েকটা নিয়ে নওরিনের ঘরে যেতেই দেখে মেয়েটি পেটে হাত দিয়ে বসে আছে, মুখটা শুকিয়ে গেছে, নাবার সামনে বসে খেলছে। দুজনে এখনো স্কুল ড্রেসটা খুলেনি। আমার উপর রাগ করে আজকে স্কুলে যায়নি বুঝলাম, কিন্তু ড্রেসটা তো খুলবে। এই ভেবে নাফিজা একটা কাশি দিল। ওর কাশির আওয়াজ নাবার কানে যেতেই নাবা বলে উঠল, মা তুমি আত্ম। নওরিন অমনি দরজার দিকে তাকাতেই নাফিজাকে দেখে বলে উঠল, তুমি আমার ঘরে কেন? নাফিজা একটু নিচু স্বরে নওরিনকে তখন বলল, তোমার জন্য নাস্তা নিয়ে এসেছি। নওরিন বলল, আমি খাবো না। নাফিজা বলল, দেখো আমার উপর রাগ করে তো না খেয়ে থাকতে পারো না, এই নাও খেয়ে নাও মা। নওরিন বলল, বললাম না আমি খাবো না। নাফিজা বলল, ঠিক আছে, তুমি না খেলে আমি খেয়ে ফেলছি, আলুর পরোটাটা আমার খুব প্রিয়।
আলুর পরোটা শুনতি নওরিন একটু আমতা আমতা করে বলল, তো তোমার হাতে ওইটা আলুর পরোটা? নাফিজা বলল, হ্যাঁ এটা আলুর পরোটা। নওরিন বলল, কে বানিয়েছে, তুমি? নাফিজা বলল, আসলে আমার বাবা বলতেন আমার হাতের আলুর পরোটা নাকি অনেক মজা। নওরিন বলল, তো কি হয়েছে, এগুলো আমাকে শোনাও কেন, আমি খাবো না। নাফিজা বলল, ঠিক আছে আমি তাহলে যাই। অমনি নওরিন বলল, এই শোনো। নাফিজা তখন বলল, তুমি আমাকে বলছো? নওরিন বলল, আসলে তুমি যেহেতু এতবার বলছো তো একটু খেয়ে দেখতে পারি। নাফিজা নওরিনের কথা শুনে খুশি হয়ে গেল। নওরিনের কাছে গিয়ে বসে ওর সামনে খাবারটা দিল। নওরিন তখন একটু সংকোচ নিয়ে বলল, খাবো? নাফিজা বলল, ও মা, এবার আবার কেমন কথা, খাও। নওরিন খেতে লাগলো। পরোটাটা ওর এত ভালো লেগেছে যে নাফিজাকে বলতে লাগলো, তুমি তো ভালোই রান্না করতে পারো। নাফিজা বলল, ধন্যবাদ। নাফিজা তারপর কিছু সময় চুপ থেকে নওরিনকে বলল, আচ্ছা মা, তুমি কেন আমার উপর রাগ করো? আমি তো তোমার সাথে কোনো খারাপ আচরণ করি না। আর বড়দের সাথে এভাবে আচরণ করলে যে আকাশের মালিক খুব অসন্তুষ্ট হয়। নওরিন অমনি খাবারটা রেখে কৌতূহল নিয়ে নাফিজাকে জিজ্ঞেস করলো, আল্লাহ বুঝি খুব অসন্তুষ্ট হয় আমি বড়দের সাথে খারাপ আচরণ করলে? নাফিজা বলল, মা। নওরিন বলল, কিন্তু আমি তো বড়দের সাথে খারাপ আচরণ করি না, আমি শুধু তোমার সাথে খারাপ আচরণ করি, কারণ ফুফু বলেছে তুমি নাকি আমাকে আর নাবাকে বাবার কাছে। অমনি নিতু ঘরে ঢুকে যায়। নওরিনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে বলল, ওকে চুপ থাকতে। নওরিনও চুপ হয়ে গেল। নাফিজা নওরিনকে তখন বলে, কি হলো মা, চুপ হয়ে গেছো কেন? কি বলেছে ফুফু তোমাকে আর? নিতু তখন নাফিজার সামনে এসে বলতে লাগলো, আমার নামে নওরিনকে তুমি কি বলছো? নাফিজা নিতুকে দেখে বুঝতে পারলো নওরিন কেন চুপ হয়ে যায়, এবং এও বুঝতে পারে একটি 9 বছরের মেয়ের এরূপ আচরণের পিছনে আমরা বড়রাই দায়ী। বাচ্চারা কখনো খারাপ মন মানসিকতা হয় না, তাদের নির্মল হৃদয়কে যদি কোনো অপবিত্র ব্যক্তি তাদের নিজের মনের মতো গড়ে, ঠিক তখনই সেই বাচ্চাটির হৃদয় অপবিত্রতা বাসা বাঁধে। নওরিন বলল, কি হলো, চুপ করে আসতো কেন, কানে কথা যায় না? আমার নামে কি বলে তুমি নওরিনকে কান ভাঙিয়ে দিচ্ছ? নাফিজা বলল, এজন্যই বলি নওরিন কেন হঠাৎ চুপ হয়ে গেছে। নিতু বলল, মানে কি বলতে চাচ্ছ? নাফিজা বলল, না কিছু না, অন্তত এই বাচ্চাদের সামনে তোমাকে আমার কিছুই বলার নেই। এসো ড্রয়িং রুমে এসো। নাফিজা নিতুকে ড্রয়িং রুমে নিয়ে জিজ্ঞেস করতে লাগলো, তুমি নওরিনকে কি বলেছো? নওরিন বলল, মানে আমি আবার নওরিনকে কি বলবো? হ্যাঁ, কিছুই বলিনি। শরত, আমি এখন কথা বলতে পারবো না, আমি এখন বাইরে যাব। নাফিজা বলল, কি, তুমি এভাবে বাইরে যাবে? নিতু বলল, কেন, কি হয়েছে? নাফিজা বলল, তুমি জিন্স টপস পরে বাইরে যাবে না, এইরূপ রং চটা লিপস্টিক দিয়েছো কেন? আর এমন কালারিং চুলগুলোকে লাল আর বাদামি রং করে তোমার মনে হচ্ছে তোমাকে খুবই ভালো লাগছে, তাই না? নিতু বলল, তাতে তোমার কি? নাফিজা বলল, দেখো নিতু, তোমার মনে হচ্ছে এগুলোতে তোমাকে খুব স্মার্ট লাগে, কিন্তু বিশ্বাস করো নিজের দেশের সাদামাটা পোশাকেই আর পর্দায় মেয়েদের সৌন্দর্য। তুমি কেন নিজেকে বাইরের বখাটে ছেলেদের কাছে পণ্য তৈরি করবে? একটা কথা মনে রেখো, জিন্স টপস এবং রংচটা লিপস্টিক দিয়ে ছেলেদের সামনে চলাফেরা করলেই তাকে আর যাই হোক সত্যিকারের স্মার্ট বলে না। সত্যিকারের স্মার্ট হতে হলে নিজেকে সম্মান করতে শিখতে হয়, অন্যের সামনে নিজেকে পণ্য বানাতে হয় না, আর একটা সুন্দর মন থাকতে হয়। নিতু বলল, ও প্লিজ, আমি তোমার এসব বকবকানি শুনতে চাই না। নাফিজা বলল, এসব তোমার কাছে বকবকানি হলেও তুমি না মাদ্রাসার স্টুডেন্ট? অবশ্য পৃথিবীর প্রত্যেক জায়গায় ভালো খারাপ আছে, সুতরাং এ আর নতুন কি? নিতু বলল, এই চুপ থাকো, আমি গেলাম। নাফিজা অমনি নিতুর হাতটা ধরে বলল, যতক্ষণ না তুমি শালীনতার পোশাক তোমাকে আবদ্ধ করবে ততক্ষণ অবধি তোমার কোথাও যাওয়া হবে না। নিতু অমনি হাত ছাড়াতে চাইলে সালেহা এসে বলে উঠল, সাব্বাস মা, এতদিনে আমি যা করে উঠতে পারিনি তুই তা করেছিস, যা ওকে ঘরে নিয়ে আটকে রেখে আয়। নাফিজা বলল, তা করা লাগবে না মা, ও যদি এভাবে বাইরে যায় তাহলে আজ ওকে আর এই বাড়িতে ঢুকতে দিবেন না। সালেহা তখন বলে উঠল, ঠিক আছে মা, তুই যা বলবি তাই হবে। নিতু তো নাফিজার উপর রেগে ওর সামনে এসে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, কাজটা ঠিক করলে না, আমি তোমাকে দেখে নেব। উপর দিকে ফাহাদ আর ফাহমিদা তখন নিচে নামতে নামতে বলল, আবার কি হলো? নিতু তখন বলল, কি হবে বৌমনি,
তোমাকে যেমন অপমান করেছে আমাকেও তাই করেছে, আর দেখো মা তাতে সায় দিচ্ছে। ফাহাদ তখন সালেহাকে বলল, মা এটা আপনি ঠিক করেছেন না, ও আমার বউকে ইনসাল্ট করেছে, এই বাড়িতে এসেছে এখনো একদিনও হয়নি, অথচ আমার বউয়ের পোশাক আশাক নিয়ে মন্তব্য করেছে। সালেহা বেগম বলল, ঠিক করেছে, তোর বউ যেমন পোশাক আশাক পরে তেমন মন্তব্য শুনবে। ফাহাদ আর ফাহমিদা কোনো কথাই বলল না। দুজনের বাড়ি থেকে বের হয়ে নিজেদের কাজে চলে গেল। নিতু আর কোনো উপায় না পেয়ে উপরে যেতে বাধ্য হলো। এদিকে কদম ফিরে আসলে নাফিজা ওকে জিজ্ঞেস করে, কদম ভাই তোমার সাহেব খেয়েছে? কদম বলল, যাই না আফা, সাহেব আমাকে শুধু বলল বক্সটা রেখে যেন চলে যাই। কথাটি শুনে নাফিজা একটু মুচকি এসে কদমকে বলল, তোমার সাহেব তোমার সামনে খেতে লজ্জা পাবে, তাই হয়তো রেখে দিতে বলেছে।